হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেস সিরিজের 15তম পর্ব এটি। বিগত পর্বগুলোতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সকল ভিডিওগুলো দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেয়া আছে। আজকে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ নিয়ে আলোচনা করব। থিম কাস্টমাইজেশনের প্রথম ভিডিওটি। প্রথমে আমরা এক্সট্রা থিম নিয়ে আলোচনা করব, কারণ ফ্রি থিমগুলোর মাঝে এক্সট্রা খুবই পপুলার একটি থিম। এক্সট্রা থিমের ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সনেই রয়েছে। আজকে আমরা এক্সট্রা থিমের ফ্রি ভার্সনটি ইনস্টল করে দেখব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা অ্যাপিয়ান্স থেকে থিমসে ক্লিক করব। তো এখানে দেখেন দুইটি থিম ইনস্টল করা রয়েছে, 2023 এবং 2021। তো আমরা আজকে নতুন একটি থিম ইনস্টল করব এবং সেটি হচ্ছে অ্যাস্ট্রা। তার জন্য হচ্ছে অ্যাড নিউ ক্লিক করব। দেখেন অ্যাস্ট্রা কিন্তু আমাদের সামনে চলে আসছে। যদি সামনে না থাকে তাহলে আমরা এখানে জাস্ট অ্যাস্ট্রা লিখলেই চলে আসবে। তো দেখেন থিমটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে ডিটেলস দেখে নিতে পারি। এখানে রেটিং রয়েছে 5347 এবং হচ্ছে সবগুলো কিন্তু 5 স্টার রেটিং। এটা ভার্সন হচ্ছে 4.3.1। এখানে কিছু ট্যাগ রয়েছে। তো এই থিমটি দিয়ে আমরা কী ওয়েবসাইট তৈরি করতে পারবো? এই থিমটি দিয়ে আমরা ব্লগ, পোর্টফোলিও, ই কমার্স, বিজনেস সকল ওয়েবসাইটে এই থিমটি দিয়ে করা যায়। তবে এই থিমটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য খুবই পপুলার একটি থিম। আমরা চাইলে এখান থেকেও থিমটি ইনস্টল করতে পারবো। আবার আমরা যদি ব্যাকে চলে যাই এবং এখান থেকেও থিমটি আমরা ইনস্টল করতে পারবো। তো আমি জাস্ট ইনস্টল করার জন্য এখানে ইনস্টলে ক্লিক করব। আমার থিমটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এটা অ্যাক্টিভেট করে নেব। তার জন্য জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু থিমটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি থিমসে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের এক্সট্রা থিমটি অ্যাক্টিভেট রয়েছে। উপরে এখানে একটি অপশন রয়েছে ইনস্টল স্টার্টার টেমপ্লেট। এই স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটি ইনস্টল করার কী প্রয়োজন সেটা আমরা দেখার জন্য আমরা একটু এক্সট্রা থিমের ওয়েবসাইটে ঘুরে আসবো। সেই জন্য জাস্ট এখানে এক্সট্রা লিখে যদি থিম লিখে যদি সার্চ করি, এখানে wpextra.com চলে এসেছে। আমরা এই লিঙ্কে ঢুকবো এবং এখান থেকে স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করব। দেখেন এখানে অসংখ্য ডেমো রয়েছে যেগুলো আমরা ইনস্টল করে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। এবং এগুলো যদি আমি যে ভিউ করে একটু দেখি, হ্যাঁ এই একটি ডেমো, যে ডেমোটা যদি আমরা ইনস্টল করি এবং ইনস্টল করে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে খুব সহজেই কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। তার জন্য আমাদের জাস্ট এই ডেমোটি এক ক্লিকে ইনস্টল করে নিলেই হবে। তো ডেমো কীভাবে ইনস্টল করে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাই এবং এখান থেকে এক্সট্রা কাস্টমাইজ অপশনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে মোর অপশনস অ্যাভেলেবল ইন এক্সট্রা প্রো। মানে এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা এক্সট্রা প্রো যদি ব্যবহার করি, মানে প্রিমিয়াম থিমটি যদি ব্যবহার করি তাহলে আমরা এই অপশনগুলো পাবো, নয়তো এই অপশনগুলো আমরা পাবো না। তো এরপরে রয়েছে গ্লোবাল। গ্লোবাল কি? গ্লোবাল হচ্ছে এইখানে আমরা যে কাজগুলো করব, এই গ্লোবালের ভিতরে আমরা যে কাজগুলো করব বা যে চেঞ্জগুলো করব সেটা আমাদের এই ফুল ওয়েবসাইটের ভিতর ইফেক্ট পড়বে। আমি এখানে যে কাজই করি না কেন বা যে চেঞ্জ বা পরিবর্তনই করি না কেন সেই চেঞ্জটা আমার ফুল ওয়েবসাইটে কিন্তু এফেক্ট পড়বে। তো গ্লোবালে কি রয়েছে আমরা সেটা দেখে আসি। গ্লোবালে প্রথমে রয়েছে টাইপোগ্রাফি। তো আমি সব অপশনগুলো দেখাবো না, যেগুলো একটু প্রয়োজন আমি সেগুলোই দেখাবো এখানে। তো টাইপোগ্রাফি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই টাইপোগ্রাফির ভিতরে কি থাকবে? ফন্ট ওয়েন্ট এবং ফন্ট সাইজ, এই অপশনগুলো এখানে থাকবে টাইপোগ্রাফির ভিতর। তো একটি ওয়েবসাইটের ফন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং হচ্ছে ফন্ট ওয়েট এবং ফন্ট সাইজ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিতে প্রথমেই কিছু অপশন রয়েছে প্রিসেটস মানে হচ্ছে এখানে কিছু ডিজাইন অলরেডি তৈরি করা রয়েছে যেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এখানে প্রথমে যদি এই অপশন নিয়ে যাই তাহলে ওপরে দেখেন আছে কি প্লে ফেয়ার ডিসপ্লে এবং ওপেন সান্স। মানে এখানে হচ্ছে হেডিংয়ে থাকবে কি প্লে ফেয়ার ডিসপ্লে এবং বডি ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে ওপেন সান্স।
আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন আমার কিন্তু বডি ফন্ট এবং হচ্ছে ওই হেডিং ফন্ট দুইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমরা এগুলো ব্যবহার করতে পারি, আর যদি এগুলো ব্যবহার না করি তাহলে জাস্ট এটা রিসেট করে দিয়ে আমি ম্যানুয়ালি কিন্তু এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি। তো সেটা কীভাবে, জাস্ট এই বডি ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই, এই ফন্টগুলো হচ্ছে বডি ফন্ট এবং এইগুলো হচ্ছে আমার হেডিং ফন্ট। তো আমি যদি এই বডি ফন্ট চেঞ্জ করতে চাই তো দেখেন জাস্ট আমি যদি এখান থেকে ফন্টে ক্লিক করি, বডি ফন্টে এখান থেকে যদি জাস্ট আমি যে ফন্ট ফ্যামিলি আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রোবোটো যদি ক্লিক করি দেখেন আমার ফন্টের স্টাইল কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আরও অন্যান্য ফন্ট দিয়েও দেখাই আপনাদের, যেমন হচ্ছে রোবোটো সেরিফ, দেখেন আমার ফন্ট কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ফন্টের স্টাইল কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ফন্টের ওয়েটে যদি ক্লিক করি দেখেন এখানে বিভিন্ন রকম ওয়েট রয়েছে। তো আমি চাচ্ছি ফন্টে আমার ওয়েট থাকবে হচ্ছে নর্মাল 400, বা যদি আমি 300 দিয়ে দেখি, লাইট 300, দেখেন আমার কিন্তু একটু চিকন হয়ে গেছে, আমার ফন্ট কিন্তু একটু চিকন হয়ে গেছে। তো এই হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো আমার চাইলে এখান থেকে কি আমার ফন্টের সাইজ কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। তো তার জন্য জাস্ট এখানে যদি আমি দিয়ে দিই যে হচ্ছে 25, দেখেন আমার ফন্ট কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো বডি ফন্ট সাধারণত 16 রাখাই ভালো দেখায়, জাস্ট 16 পিক্সেল রেখে দিলাম। এরপর যদি আমি হচ্ছে এখান থেকে হেডিং ফন্ট চেঞ্জ করতে চাই, জাস্ট হেডিং ফন্টে ক্লিক করব এবং এখান থেকে আমি এটাকেও হেডিং ফন্টকে আমি হচ্ছে রোবোটো দিয়ে দিব, রোবোটো সেরিফ যদি দিই দেখেন আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এখান থেকে কি আমি এখান থেকে কিন্তু হচ্ছে ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারবো। যেখানে সেমি বোল্ড 600 ছিল, জাস্ট আমি যদি বোল্ড 700 দিয়ে দিই দেখেন আমার ফন্ট কিন্তু একটু মোটা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং ফন্ট ওয়েট সিলেক্ট করে দিতে পারবো। আবার যদি চাই যে আমার হচ্ছে এখানে হেডিং হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, তো আমি যদি চাই যে আমার H1-এ একরকম ফন্ট থাকবে এবং একরকম হচ্ছে ফন্ট ওয়েট থাকবে, H2-তে একরকম ফন্ট থাকবে এবং H2-তে ফন্ট ওয়েট থাকবে একরকম, যদি প্রত্যেকটা আলাদা আলাদা করতে চাই তা আমরা সেটাও কিন্তু এখান থেকে করতে পারবো। আমরা যদি চাই যে হচ্ছে আমাদের প্রত্যেকটা হেডিংয়ের জন্য আলাদা ফন্ট থাকবে এবং হচ্ছে আলাদা ফন্ট ওয়েট থাকবে, আলাদা হচ্ছে ফন্ট সাইজ থাকবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তার জন্য আমরা জাস্ট যদি H1-এ ফন্ট এখানে ক্লিক করি, এখান থেকে যদি আমি হচ্ছে রোবোটো মোনো দিয়ে দিই দেখেন আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং যদি এখান থেকে হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম 500 দিয়ে দিই দেখেন আমার ফন্ট ওয়েট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি চাই এখান থেকে আমি কিন্তু ফন্ট সাইজও কমাতে বাড়াতে পারবো। তার জন্য দেখেন আমার কিন্তু ফন্ট সাইজ আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। তো এইভাবে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ফন্টের হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট এবং ফন্ট সাইজ কিন্তু সিলেক্ট করতে পারি। বাকিগুলো আপনারা বাসায় দেখে নেবেন। তারপর হচ্ছে প্যারাগ্রাফ মার্জিন বটম, এটা কি, এটা হচ্ছে এই যে আমার একটা প্যারাগ্রাফ রয়েছে বা হচ্ছে টেক্সট রয়েছে, এই টেক্সটের নিচে এই যে নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটা কতটুকু থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটাকে না আমরা দ্বারা প্রকাশ করব। তো এখানে কত থাকবে, আমি যদি জাস্ট এখানে পিছনে নিয়ে যাই দেখেন হচ্ছে এটা কিন্তু এই জায়গা কিন্তু কমতেছে, দেখেন এই জায়গাটা কিন্তু গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে। আবার যদি আমি এটাকে হচ্ছে এদিকে নিয়ে আসি তাহলে দেখেন আমি যদি 4 করে দিলাম তখন কিন্তু হচ্ছে এটার কিন্তু অনেকটা গ্যাপ চলে আসছে। তো এটাই হচ্ছে মার্জিন বটম, যে এখানে কতটুকু ফাঁকা জায়গায় থাকবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর কী রয়েছে আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্ক। এটার মানে হচ্ছে যদি আমার কোনো কন্টেন্টের লিঙ্ক থাকবে তাহলে সেই লিঙ্কে কোনো আন্ডারলাইন থাকবে কিনা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি এনেবল রাখি তাহলে সেই কন্টেন্টের নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসবে। আবার যদি আমি এটা ডিসেবল করে দিই তাহলে কিন্তু কোনো আন্ডারলাইন আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর রয়েছে কালার্স। আমরা যদি কালার্সে ক্লিক করি এখানে প্রথমে রয়েছে গ্লোবাল প্লেট, মানে হচ্ছে গ্লোবাল ফুল এই ওয়েবসাইটে কী কী কালার থাকবে সেটা এখান থেকে যদি আমি সিলেক্ট করে দিই, যেমন স্টাইল 1 আছে, আমি স্টাইল 2 সিলেক্ট করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে কিছু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এটা স্টাইল 1-এ রাখবো। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই দেখেন এখানে যেভাবে আছে যে অ্যাসেন্ট, লিঙ্ক, হেডিং H1 থেকে H6, হচ্ছে বডি টেক্সট, হ্যাঁ, বর্ডার। তো এই যে কালারগুলো কী হবে সেই কালারগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে কিন্তু এখান থেকে ম্যানুয়ালিও কালারগুলো সিলেক্ট করে দিতে পারি। তার জন্য যেমন অ্যাসেন্ট এটা
কোথায় ব্যবহার হয় তো সেটা যদি আমরা দেখতে চাই, এখানে দেখেন জাস্ট আমরা যদি এটাকে হচ্ছে সিলেক্ট করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার আসতেছে, সেই কালারটাই হচ্ছে অ্যাকসেন্ট কালার। এখান থেকে ক্লিক করি, রেডে ক্লিক করি, আমরা এটা রেড কালার করে দিলাম। এখন আমরা যদি আমরা এটা সিলেক্ট করি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু রেড চলে আসছে। লিঙ্ক কালার কোনটা? লিঙ্ক হচ্ছে আমাদের কন্টেন্টে যদি কোনো লিঙ্ক থাকে সেটা প্রথমে হচ্ছে ব্লু কালার সিলেক্ট করবে, এবং যখন হচ্ছে আমি হোভার করবো এই লিঙ্কের উপর মাউস আইকনটা নিয়ে যাব তখন হচ্ছে আমার কি, তখন হচ্ছে এই কালারটা এখানে চলে আসবে। তারপর হেডিং H1 থেকে H6 আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করে যদি আমি রেড কালার সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে পাবলিশ করি, এখন দেখেন এখানে কিন্তু আমার হেডিং কালারটা কিন্তু রেড চলে আসছে। এইভাবে হচ্ছে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন বডি টেক্সট আমি যদি এখানে ক্লিক করি, এটা ইয়েলো করে দিই, দেখেন আমার সবগুলো কালার কিন্তু ইয়েলো হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এর পরের অপশন কী রয়েছে সেটা দেখব। তারপর হচ্ছে কন্টেনার। কন্টেনার হচ্ছে কি, যে কন্টেনারটা কী থাকবে, ফুল উইথ থাকবে নাকি হচ্ছে নর্মাল থাকবে নাকি হচ্ছে নেরো থাকবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং সেটা হচ্ছে এখানে উইথ কী হবে, কন্টেনার উইথ, সেটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দেখবেন। আমি জাস্ট উইথটা চেঞ্জ করে দেখাই, যে হচ্ছে এটাকে 1024 করে দেই, দিয়ে যদি পাবলিশ করি, আমি যদি আমার সাইটটি রিলোড করি, দেখেন এই হচ্ছে আমার ওয়েবসাইট কিন্তু এদিকে অনেক জায়গা কি ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি যদি আবার এটাকে হচ্ছে 1200 করে দিই, যদি পাবলিশ করি, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এইদিকে কিন্তু জায়গা অনেকটা কি কমে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের উইথ হচ্ছে কমাতে বাড়াতে পারি। তো আমরা এরপরে অপশনটি দেখব, তারপর হচ্ছে বাটনস। বাটনসে যে ক্লিক করি এবং এখানে দেখেন আমাদের কিন্তু বাটনসে প্রিসেট কতগুলো বাটন ডিজাইন করা রয়েছে। আপনারা আসলে বুঝতে পেরেছেন প্রিসেট কি, মানে এখানে এই ডিজাইনগুলো যদি আমরা সিলেক্ট করি, এগুলো হচ্ছে অলরেডি ডিজাইন করা রয়েছে, আমরা চাইলে এই ডিজাইনগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। আমরা যদি জাস্ট দেখি একটা, যে এখানে বাটনে যদি ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এই বাটনটি সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমরা এই বাটনটা সিলেক্ট করি, দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটা এখানে চলে আসছে। এবং সেটা কালার কি থাকবে, দেখেন এখানে বলা আছে টেক্সট কালার। তারপর টেক্সট কালার কী থাকবে, আমি যদি জাস্ট হচ্ছে যখন আমার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হলুদ থাকবে তখন আমার টেক্সট কালারটা হয়ে যাবে হোয়াইট। দেখুন আমার টেক্সট কালার কিন্তু অলরেডি হচ্ছে হোয়াইট হয়ে গেছে। এবং এখানে বলা আছে যে হচ্ছে কি হোভার কালার। হোভার কালার কী হবে, যখন আমি মাউসটা হচ্ছে বাটনের উপর নিয়ে যাবো তখন এই হোভার কালারটা কী হবে, টেক্সট কালারটা সেখান থেকে সিলেক্ট করি, যে হচ্ছে এটা রেড হয়ে যাবে। এখন যদি আমি এখানে দেখেন আমার কিন্তু কালারটা কি, টেক্সট কালারটা রেড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমি যদি বর্ডার এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, যে জাস্ট এখান থেকে আমি হোয়াইট হচ্ছে আমি এটা এখান থেকে রেড করে দিলাম, এবং যখন আমি হোভার করব তখন আমার কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে কালার চেঞ্জ করতে হয়। তো এখন যদি আমি এটা কোনো বর্ডার কালার সিলেক্ট করতে চাই, তার জন্য এখান থেকে জাস্ট আমি এটা হচ্ছে একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এখানে হচ্ছে হোভার কালার থাকবে আমার হচ্ছে হোয়াইট। তো এখানে বর্ডার, এখানে দেখেন কিন্তু বর্ডার কিন্তু কোনো এখানে শো করতেছে না। তার জন্য কী করতে হবে, এখানে বর্ডারটা উইথ দিতে হবে। তার জন্য আমি এখানে জাস্ট 3 পিক্সেল দিয়ে দিই, দেখেন আমার কিন্তু একটা বর্ডার চলে আসছে। আবার আমি চাইলে কিন্তু এখান থেকে যখন আমি হোভার করব তখন আমার হচ্ছে এই বর্ডার কালারটা কিন্তু চেঞ্জ হবে। যদি চাই যে হচ্ছে আমার এই বর্ডার কালার চেঞ্জ করে আমি সবুজ দিয়ে দেবো, গ্রিন, সেটা যদি এখানে দেখেন এখানে কিন্তু আমার গ্রিন চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে বর্ডার উইথ দিতে হয় এবং কীভাবে বর্ডার কালার সিলেক্ট করতে হয়। এখন এখানে একটা অপশন রয়েছে প্যাডিং। প্যাডিং কি, প্যাডিং হচ্ছে দেখেন আমার এই যে চারপাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। সেটা এখানে পিক্সেল হিসেবে আমরা কন্ট্রোল করবো। এখানে 10 পিক্সেল রয়েছে টপ, এটাকে হচ্ছে 15 পিক্সেল করি। দেখেন উপরে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। আমরা বটমেও যদি করি 15 পিক্সেল, দেখেন এখানেও কিন্তু নিচের দিকে অনেকটা জায়গা ফাঁকা তৈরি হয়েছে। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে যেটা কন্ট্রোল করতে পারি। আমি জাস্ট এটাকে 30 দিয়ে দিই এবং এটাকে যদি 30 দিয়ে দিই, তাহলে দেখেন আমার বাটনটা কি অনেকটা বড় হয়ে গেছে এবং কি চারপাশে কিন্তু অনেকটা জায়গা তৈরি হয়েছে। তো জাস্ট আমরা এইভাবে হচ্ছে একটা বাটনের ডিজাইন করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং হচ্ছে আপনারা এই ডিজাইনগুলোও এখানে
সিলেক্ট করে একটা করে হচ্ছে দেখবেন কীভাবে কোনটা কী স্টাইল চেঞ্জ করা যায়। তো এরপর থেকে আমরা দেখব স্ক্রল টু টপ। এটা কি, এটা এখানে একটা হচ্ছে বাটন রয়েছে, দেখেন এই যে বাটনটি রয়েছে, এই বাটনটি যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, আমার কিন্তু হচ্ছে একদম আমি টপে চলে যাব, আমার স্ক্রিনটা একদম টপে চলে যাচ্ছে। আমি ক্লিক করি, দেখেন আমি কিন্তু একদম টপে চলে আসছি। তো এই কাজটা হচ্ছে এখান থেকে করা যায়। আমি যদি জাস্ট এখানে দেখেন একটা অপশন রয়েছে এনাবল স্ক্রল টু টপ, আমি যদি এখানে ডিসেবল করে দিই তাহলে কিন্তু আমার এই বাটনটা আর শো করবে না। আমি জাস্ট এনাবল করে দিলাম, এটা এখন কোথায় শো করবে, আমি কিন্তু এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি চাইলে শুধু ডেস্কটপে রাখবো, এটা আমার মোবাইলে শো করবে না। দেখেন আমার এখানে চলে আসছে, কিন্তু আমি যদি এখানে মোবাইলে যাই, আচ্ছা দেখেন আমার এটা কিন্তু আর এখানে শো করতেছে না। আমি যদি ট্যাবে যাই, দেখেন এটা কিন্তু আর এখানে শো করবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা অপশন রয়েছে যে পজিশন, আমি এটা পজিশন কোথায় রাখবো, আমি যদি এটা লেফটে নিয়ে আসি এবং হচ্ছে এখানে ডেস্কটপ সিলেক্ট করি, তো দেখেন এটা কিন্তু আমার লেফটে চলে আসছে। আবার যদি রাইটে ক্লিক করি, এটা কিন্তু আবার রাইটে চলে গেছে। তো এইভাবে হচ্ছে এটা কন্ট্রোল করা যায়। আইকন সাইজ কী থাকবে, আমি চাইলে এটাকে হচ্ছে 30 পিক্সেল করতে পারি, এখানে অনেকটা বড় হয়ে গেছে। আমি চাইলে আবার এটাকে 50 পিক্সেল করে দিতে পারি। এই হচ্ছে স্ক্রল টু টপ বাটনের ডিজাইন, এবং এখানে কিছু অপশন রয়েছে আইকন কালার কী হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার কী হবে। আমার চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি। যেমন এই যে ভিতরে যে সাদা কালারটা দিতে পারছেন সেটা হচ্ছে আইকন কালার। এখানে ক্লিক করি যে আমার আইকন কালার হচ্ছে কি ইয়েলো হয়ে যাবে, দেখেন আমার কালার কিন্তু ইয়েলো হয়ে গেছে। আমি আবার যদি বলি যে না আমার রেড কালার দিব, জাস্ট এখান থেকে এটা দেখেন আমার কিন্তু রেড কালার হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা এটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বর্ডার এরিয়াস কি, বর্ডার এরিয়াস এই যে কর্নারগুলো যে রয়েছে, কর্নারগুলো কতটুকু বাঁকা থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি যদি জাস্ট টপে দিয়ে দিই 20, রাইটেও দিয়ে দেবো হচ্ছে 20, দেখুন আমার কিন্তু এখন কি এই বাটনের ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি বাটন কীভাবে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করতে পারি এবং রেডিয়াস কী। এই ছিল হচ্ছে আমার গ্লোবাল অপশনের ভিতরে বিভিন্ন অপশন। এক্সিবিলিটি এবং ব্লক এডিটর, এমআইসি, এগুলো আসলে এত প্রয়োজন হয় না, এগুলো আপনারা জাস্ট বাসায় দেখে নেবেন প্র্যাকটিস করার সময়। এগুলো এখানে কী রয়েছে সেগুলো, তারপর হচ্ছে ব্লক এডিটর, তারপর হচ্ছে এমআইসি, এগুলো হচ্ছে জাস্ট একটু দেখে নেবেন। এই হচ্ছে তাহলে গ্লোবালে বিভিন্ন অপশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট এখানে পাবলিশ করি, এখন যদি আমি এখানে হচ্ছে রিলোড করি, তো দেখেন আমার কিন্তু হচ্ছে আমি বাটনের যে কালারগুলো চেঞ্জ করেছিলাম সেগুলোই রয়ে গেছে, এবং হচ্ছে আমার এই যে এখানে যে বাটনটি আমি স্ক্রল টু টপ বাটনটি ডিজাইন করেছিলাম ওটা এরকমই রয়ে গেছে, এবং হচ্ছে আমার হেডিং কালার রেড দিয়েছিলাম, হেডিং কালার রেড চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্লোবাল অপশনের ভিতরে কী কী অপশনগুলো রয়েছে এবং এগুলো কীভাবে হচ্ছে পরিবর্তন করে। তো আজকের ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না, আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী অপশনগুলো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখব। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।